চাও তাই দেব। তাই আজকে আমাদের দাবি, প্রধান অতিথি আমাদের মাঝে যে বক্তব্যগুলো দিবেন আপনারা শুনবেন, এবং আশা করি আমরা সর্বভোটে এই সেন্টারে যত ভোট দেওয়া তাকে জয়যুক্ত করাইতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিবরণ শেষ করছি। খোদা হাফেজ। 1 মিনিট। আমাদের এই মানুষের সেবা করে আমাদের ডাক্তার সাহেব, এই এলাকার সব রোগীর পিছনে থাকে। আমার আরেক পরিচয় আব্দুল সালাম ডাক্তার। আমরা কথা দিয়েছিলাম যে 9 নম্বর ওয়ার্ডে বিজয় ছিনিয়ে আনবো। এই 9 নম্বর ওয়ার্ডে প্রচার মোড়ের কারণে মিথ্যে করা অ্যাডভোকেট রহল কত তালুকদার বলু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ডিয়ার গাজীপুর গ্রামে মানুষজনে অসুবিধা করে দেয়, আপনি আমি কি করবো বলেন? একটু পিছন ভাই। সভাপতি আমাদের সাবেক পরামানিকের বংশধর আব্দুল্লাহ, এখানে উপস্থিত। দেখতে পাচ্ছে না আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমার সঙ্গে আমাদের রনি, সোহেল সহ শফিউল হোসেন আলোচক আগত নেতৃবৃন্দ এখানে আমার সঙ্গে ঢাকা থেকে এসছেন। আমাদের একজন ব্যারিস্টার, আমাদের সহকর্মী ব্যারিস্টার মামুন সাহেব, উনি নির্বাচন দেখার জন্য এসছেন ঢাকা থেকে। এখানে উপস্থিত আমাদের বিএনপির নেতা এই নলডাঙ্গা এলাকার শফিকুল ইসলাম বুলবুল, এখানে আমার ভাগনা শহীদুল ইসলাম বেলালকে আমি দায়িত্ব দিয়েছি আপনাদেরকে সংগঠিত করার জন্য। আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের জাহিদ হোসেন মুকুলের স্ত্রী, আমার অনুরোধে আপনারা বারবার যাকে চেয়ারম্যান করেছেন মহুয়া পারভিন লিপি, এখানে উপস্থিত আছেন আমার এই গ্রামের, বিশেষ করে এই গ্রামের মানুষ আপনাদের অনেকের মনে নাই, আপনারা যারা টাঙ্গাইলা মানুষ যারা আছেন, আমার বাবা যখন প্রেসিডেন্ট ছিলেন, আপনারা চিনেন ভুয়াপুরের ইব্রাহিম খান, প্রিন্সিপাল ইব্রাহিম খান বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি। উনি আমার বাবার কাছে এসেছিলেন এই যমুনা ভাঙ্গা লোকগুলোকে আশ্রয় দেওয়ার জন্য। আমি তখন জন্মগ্রহণ করিনি, আমার ভাইদের কাছ থেকে শোনা। ইব্রাহিম খান যখন আমার বাবার কাছে আসেন, এই যে আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে আশ্রয়, জায়গা, জমি, সেই সময় কেউ যে বাবাদের হাত তুলতেছে, উনি ঠিক আছে না? ঠিক বলতেছি তো আমি? কারণ ওই সময়কার তো কেউ বেঁচে নাই, কেউ বেঁচে থাকে। এটা তো আরো আমি 70-80 বছর আগে কথা বলতেছি, বয়স না, ঠিক আছে। আমি কথা বলতেছি 70-75 বছর আগের কথা, সঠিক। উনি বেঁচে আছেন। তো ইব্রাহিম খান তখন এসেছিল এই এলাকায় আপনাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তো জায়গা দরকার। আমার বাবা এই দিয়ার কাজে করে এই মানুষ আপনারা টাঙ্গাইলা, তাদেরকে জায়গা, এই সবকে বসার থাকার ব্যবস্থা আমার বাবা করেছিল। কি ঠিক বলতেছে নাকি? ওই যে উনি বলছে ঠিক, একদম পাওয়া গেছে সাক্ষী। না, তোমার তো জন্ম হয়নি।
শুনেছ। আজকে সাবের পরামানিক ছিল আমার বাবার ডাইন হাত, আজকে পৃথিবী থেকে উনি চলে গেছেন। আমার এত কষ্ট করা লাগতো না এখানে। আজকে খোকা মেম্বার মরে গেছেন, হাসমত ভাই মরে গেছেন, আমার আজিজ তালুকদার ভাই মরে গেছেন, এসার মৌরি ভাই মরে গেছেন, শুকুর বাবাজি মরে গেছেন। আজকে এই মানুষগুলো বেঁচে থাকতো, এই দিয়ারপুরের মানুষের কাছে এসে আমাকে কাঁপতে হতো না। প্রিয় ভাইয়ের আমার, যদিও ওনারা নাই, তারপরেও তার বংশধর আব্দুল্লাহ, ফরমান, রবিউল, রহিম, শাহজাহান, ইব্রাহিম, নাজিম, আব্দুল জলিল, সবটাই পরিবারের বংশ নাগলা নাকি আমি ঠিক বললাম, ভুল বললাম? আমি মনে করি যে ইনারা নাই, কিন্তু এনাদের পরিবারের বংশধররা আছে। কিন্তু আমার কষ্ট লাগে, যাই হোক আমি কথা পরে বলবো। তো আজকে এখানে উপস্থিত এই গ্রামের আমাদের এই যে কাজী বাবলু আছে, শহীদুল আছে, আমার এই যে গনি ভাই আছে, আমার দলের নেতা, এই ইউনিয়নের আমাদের সেক্রেটারি, আমাদের যুবদলের তোলামের আছে আমার ভাই উজ্জ্বল, আমার আলাউদ্দিন মেম্বার, আমার লোকমান, তারপরে আমাদের বিআই বেলাল, এই গ্রামের আমার মকসুদ ভাই আছেন, আমার মুরব্বী আলোক, আমার অনেক আছে, নাম বলে শেষ কথা হচ্ছে। আমার গ্রাম, আমার সব, তাদের নাম না বলে মনে কিছু করেন না। উপস্থিত মুরব্বী ভাই ও মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কষ্টের এই কথাগুলো কেন বললাম? এই গ্রামে যখন শুনি আমার বউকে এই গ্রামের লোকের সামনে মারে, আক্রমণ করে, আমি জেলে থেকে কেঁদেছি। এই জায়গায় আমার বউকে আক্রমণ করেছে, কি মনে আছে আপনাদের? কারণ এই গ্রামের কেউ আশ্রয় প্রশ্রয় না দিলে সন্ত্রাসীরা কি আমার বউকে হামলা করতে পারে? প্রিয় ভাইয়ের আমার, আজকে নাটোরে কি কোনো সন্ত্রাসী আছে? নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কখনোই জীবনে 3 বার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম। এই যে দিয়ার কাজপুরের মানুষ এখানে আছেন, আমি বিস্তারিত বলবো, তার আগে যেহেতু সাংবাদিকরা আছে, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলে আমি বিদায় করে দিই, ঠিক আছে? তারপরে একটু, আমি তো আপনাদের ঘরে ছিলাম নাকি, দুটো কথা মন খুলে, আমি কথা না বললেও আমি হালকা হব না, আর আমার কথা না শুনলে আপনাদের ভালো লাগবে না। কি মা বোনা, ঠিক বললাম না? একটু কষ্ট হচ্ছে বলে আপনাদের, একটু জীবনে অনেক কষ্ট করছেন, একটা দিন না 10 মিনিট কষ্ট হবে আপনাদের, কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আমি সাংবাদিকদের বিদায় করি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আজকে প্রায় 20 বছর পর, আমি 24 বছর পর আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আজ থেকে 24 বছর আগে 2001 সালের 1 তারিখের অক্টোবর মাসে আমি আপনাদের এমপি হিসাবে নির্বাচিত করেছিলেন আপনারা এই এলাকার মানুষ। এই দীর্ঘ 25 বছর পর আমি আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই 25 বছর আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। যখনই নির্বাচন আসে আমি তখনই জেলখানায় চলে যাই। আপনাদের মনে থাকার কথা, 2008 সালে যখন নির্বাচন হলো আমি তখন 2 বছর জেলখানায়। 2014 সালে আবার ভোটের সময় হলো, সেবার আমি 1.5 বছর জেলখানায়। আবার 2018 সালে আমি ক্যান্ডিডেট হলাম, আমি নাটোরে আসবো, আমার মনোনয়নপত্র বাতিল করে দিয়ে আমাকে জেলে ঢোকা দিল, 6 মাস জেলখানায়। আবার 24 সাল আমি মারাত্মক অসুস্থ হয়েছি, তো কয়েকদিন আগে
কয়েকদিন আগে এই অসুস্থ অবস্থায় আবার আমাকে জেলে নিয়ে গেল 3 মাস জেলখানায়, অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনে জেলখানায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে আজকে নির্বাচন করার সুযোগ দিয়েছে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের মধ্যে কোনো ভয় আছে? কিন্তু এর আগে কখন হাতুল বাহিনী আসবে, কখন কুড়াল বাহিনী আসবে, চপ্পল বাহিনী আসবে, দুনু মিটিং করার আগে দেখা যাচ্ছে হামলা হয়ে গেল, বা আমি চলে গেলাম আপনাদের আক্রমণ। এই অবস্থা কি এখন আছে? নিশ্চয়ই নাই। তাই আজকে আগামী 12 তারিখ বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন গতকাল যে ঢাকায় আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরোধী একজন প্রার্থী, উনি অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছে, এবং ক্যান্টনমেন্টে যখন অস্ত্র নিয়ে যাচ্ছে, স্বাভাবিক কারণে সেখানে ওই এলাকাগুলো সংরক্ষিত ক্যান্টনমেন্ট এলাকায় বৈধ হোক আর অবৈধ কোনো অস্ত্র ক্যারি করার কোনো আইন নাই। তারপরেও সেখানে আমাদের রাজনৈতিকভাবে যারা আমাদের প্রতিপক্ষ, তাদের একজন প্রার্থী, তারা হুমকি দিয়েছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি নির্বাচন করছে, এবং তার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছে। এবং শুধু তাই নয়, উনি হুমকি দিয়েছে, আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশে যখনই কোনো সংকট হয়েছে, বাংলাদেশে যখনই কোনো অস্থিরতা দেখা দিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী তখন জনগণের পক্ষে পদক্ষেপ নিয়েছে। সেই আলোকে সেনাবাহিনী আজকে বাংলাদেশের গত 5ই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো ভূমিকা পালন করছে, যেটা জনগণের পক্ষে। কোন মাস্তানি, গুন্ডাবুদ, চাঁদাবাজ যেখানে যাচ্ছে অস্ত্রবাদ, এই সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে অস্ত্রবাদ ক্রিমিনালকে গ্রেপ্তার করে পুলিশে তারা হস্তান্তর করছে। এটা বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে। সেই সেনাবাহিনীকে নিয়ে তারা বিতর্ক করার চেষ্টা করছে। আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি কোনো বিতর্ক করার চেষ্টা করে, বাংলাদেশের জনগণ এর সমুচিত জবাব দেবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাই আমার, তারপরে আপনারা শুনেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সহধর্মিণী খাদিজা, আপনারা জানেন উনি একজন বড় ব্যবসায়ী। কি আপনারা যারা নামাজ পড়েন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি স্ত্রী খাদিজা, উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বিশ্বাস করেছিলেন, ওনার প্রতি আস্থা রেখে ওনার ব্যবসার সমস্ত কর্মকাণ্ড উনি যখন সিরিয়া বিভিন্ন দেশে যখন ব্যবসার জন্য যেতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই খাদিজা, বিবি খাদিজা আমাদের মা, উনি সমস্ত ব্যবসার দায়িত্ব তাকে দিয়েছেন। উনি সিরিয়া থেকে শুরু করে লিবিয়া বিভিন্ন দেশ তখন ব্যবসার জন্য যেতেন। পরবর্তীকালে মা খাদিজা তার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হন। কিন্তু আজকে এই জামাত, আমি তাদের বিরুদ্ধে বলতে চাই না, আজকে তাদের এই কথা বলে শুধু কষ্ট লাগে। আমাদের মেয়েদেরকে নিয়ে, মেয়েরা যেন ঘরের বাইরে যেতে না পারে, মেয়েরা যেন কোনো ব্যবসা বাণিজ্য করতে না পারে, চাকরি করতে না পারে, আমাদের মেয়েকে যে ভাষায় বলেছে সেটা আমি আমার মুখ দিয়ে আমি বলতে পারবো না। আজকে তারা ব্যবসা বাণিজ্য, মেয়েরা চাকরি করবে, জামায়াত যদি ক্ষমতায় আসে
আমার তো মনে হয় মেয়েরা ঘর থেকে কেউ বেরোতে পারবে না। আমাদের এখন এগুলো সিদ্ধান্ত নিতে হবে মা বোনা। যাই হোক, আমি এই কথাগুলো আমি বললাম এই জন্য সাংবাদিকরা চলে গেছে। যাই ওকে, মনে করি যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মা বোনেরা শুনেন, এমপি মন্ত্রী হওয়ার আগে এই যে রাস্তা নলডাঙ্গা হয়ে আত্রাই হয়ে নওগাঁ, এই যে চকবৈদ্যনাথ থেকে যে রাস্তাটা এসছে, এই রাস্তার কি অবস্থা ছিল আপনারা বলেন? তাহলে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ি যদি এই ইউনিয়নে না হতো, এই রাস্তার কাজীপুরে না হতো, ওই নাটোরের এই যে আপনাদের পাশে রুয়ের ভাগ বাড়ি আদারি সরকার আর কান্দিটা বাড়ি সন্ত্রাসী, এই রাস্তাকে ওনার করার দরকার ছিল? করার দরকার ছিল? কারণ আমি যেদিন মরে যাব, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, আমি যখন আর আপনাদের কাছে আর কখনো ফেরত আসবো না, আমার লাশ এই যে আব্দুল্লাহ, আমাদের যারা ফরমান, রহিম, আমার লাশ কাঁধে করে এই দিয়ে কাজীপুর এই ব্রিজের উপর দিয়ে রামসার কাজীপুর নিয়ে যাবে। আমি এই কথার জন্য এই জন্য বললাম, ওটাই হচ্ছে আমার শেষ ঠিকানা। ঈদ বলেন, অনুষ্ঠান বলেন, বাবা মার কবর জিয়ারত বলেন, আমার লাশ বলেন, আমার যাওয়াটা হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে। এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে আপনার ওই গ্রামে। আমি মনে করেছি এই রাস্তা করা জরুরি আপনাদের জন্য। আজকে ধরেন এই রাস্তা করেছি, এই যে আপনাদের পাশ দিয়ে যে রাস্তা ইয়েতে গেছে, কি বলে ধামনপাড়া হয়ে ওই হরিদা করছি বলেন, ওই মির্জাপুর দিকে বলেন, এই রাস্তাগুলো কি আকাশ থেকে এসছে? এই রুহুল কুদ্দুস তালুকদার দলুর জন্ম নয় ইউনিয়নে না হতো, এই রাস্তাগুলো কি ওই নাটোরের লোক করতে বলেন? আমি জিজ্ঞাসা করতে চাই, আমি 20 বছর এমপি ছিলাম না, আমি 20 বছর মন্ত্রী ছিলাম না, বলেন আমার অনুপস্থিত একটা ইট কে ফেলেছে কিনা বলেন? আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি, এই 20 বছর যখন ক্ষমতা ছিলাম না, আমি নীরবে নিভৃতে কাঁদতাম। আমি কোরআন শরীফকে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফের ওই উল্লেখ জায়গাটা আমি পড়ি। ওখানে আল্লাহ বলেছেন ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি, ক্ষমতা দেওয়ার মালিক আমি। আল্লাহ বলেছেন সম্মান দেওয়ার মালিক আমি, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি। আমি বলেছি আল্লাহ তুমি তো সঠিকটাই বলেছো, আমি কি অন্যায় করলাম? আমি তো মন্ত্রী থেকে কারো মাথায় বাড়ি দিই আল্লাহ, আমি তো কারো ক্ষতি করি আল্লাহ, আমি জ্ঞাতস্বরে, আমার আত্মবিশ্বাস, আমি কোনো মানুষের উপর আক্রমণ করিনি, কোনো মানুষকে আমি হত্যা করিনি, কোনো মানুষের উপর জুলুম করিনি। তাহলে আল্লাহ আমার কি অপরাধ? বিশ্বাস করেন আমার বউরে বলি, আমার বউ বলে নিশ্চয়ই কোনো অন্যায় তুমি করেছো আমার না জানায়। আমি বললাম রে বাবারে, যাই হোক, আজকে আমি এটা বুঝছি আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন আমি এই পৃথিবীতে যা কিছু করি আমি আমার বান্দার মঙ্গলের জন্য করি। প্রিয় ভাই ও বোনেরা, আমি কি করে মনে করেছি এখন জানেন? আমি যখন গ্রামে গ্রামে যাচ্ছি, এই নাটোর নলডাঙ্গা এমন কোনো গ্রাম নাই এই 15 দিনে আমি যাই নাই, আমার গলা বসে গেছে। যেখানে গেছি মায়েরা বলে বাবা তোমার জন্য তো অপেক্ষা করছি। আমি কেন মা? তুমি তো নাই, আমার রাস্তা নাই, তুমি রাস্তা করে গেছে ভেঙে গেছে, তুমি নাই, তুমি যে বিদ্যুৎ দিয়ে গেছে তারপরে তো বিদ্যুৎ কেউ দেয়নি, আমরা তো ওই অবস্থায়, তোমাকে আল্লাহ পাঠাইছি, আমরা অপেক্ষা করছি তুমি কখন আবার শুরু করবে। আমি তখন মনে হয়েছে, আমার বিশ্বাস করে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার মনে হয়েছে ওই যে আমি বললাম আল্লাহ আমাকে ক্ষমতা কেড়ে নেয়নি, আল্লাহ আমাকে ঘরে আটকে রেখে বুঝাইছে, নাটোরের মানুষকে বুঝিয়ে দিয়েছে। দুলুর জায়গায় আহাদালি সরকারকে মন্ত্রী করেছিল, দুলুর জায়গায় ওই যে কান্দিপিটার নাম বলবো না আমি, কারণ মুখটা অপবিত্র হয়ে যাবে, ওই এক সন্ত্রাসী
দিনের ভর রাত্রে নিয়ে গিয়ে এমপি হয়ে পলাইছে বউ নিয়ে কানাডায়। এখন মানুষ বুঝতেছে যে দুলু 5 বছর কি করেছে, আর এরা দুলুর কাছে ক্ষমতা নেওয়ার পর মন্ত্রী এমপি হয়। এই দুলুর নাটরে ওরা কি দিয়েছে এটা মানুষকে বোঝানোর জন্যই আল্লাহ আমাকে আটকে রেখেছে। কি আমি সঠিক বললাম না বল? আমি বিদ্যুৎ দিয়েছি মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা। এই যে আপনারা যারা বয়স্ক বলেন, এই গিয়ার কাজপুর থেকে হাইটে বাসিতপুর গেছেন, কখন ট্রেন আসবে ওই ট্রেনের চড়ে নাটোর যাবেন, ওই ট্রেনের চেয়ে রাজশাহী যাবেন, ওই ট্রেনের অপেক্ষা থাকতে হয়েছিল বলেন আপনাদের। এখনকার ট্রেনের অপেক্ষা থাকতে হবে। একটা মা বাচ্চা হবে, প্রসব ব্যথা উঠেছে, সিজার করতে হবে, অপারেশন করতে হবে, তাকে নাটোর হাসপাতাল নিতে হবে, রাস্তা নিতে হবে। আমার মা ওই হাসপাতাল স্টেশনের 14 ডাউন ট্রেন নাই, লেট 3 ঘন্টা 4 ঘন্টা 14 ডাউন নাই, 14 ডাউন চলে গেছে, সারা তো স্টেশনে বসে থাকতেছে। কি মিথ্যা বললাম? আজকে কি কারোর জন্য অপেক্ষা করতে হয়? গাড়ি চলে যাচ্ছে না বাড়ি পর্যন্ত, ঘরে ঘরে গাড়ি যাচ্ছে না, অ্যাম্বুলেন্স যাচ্ছে না, যখন যেটা মনে চায়। জীবনের একটা মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা আর বিদ্যুৎ, এই দুটো দুলু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে 5 বছর মন্ত্রী থাকা অবস্থায়। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের কাছে বলতে এসেছি, এবার যদি আপনারা আমাকে এমপি বানান, এবার যদি আল্লাহ আমাকে আপনারা চেয়ার দেন, আমি আপনাদের কথা দিচ্ছি, কার বাড়িতে এমএ পাস, বিএ পাস, ইন্টারমিডিয়েট, ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস ছেলে মেয়ে কয়জন আছে? কার কার বাড়িতে হাত তুলে বলেন। কার কার বাড়িতে বেকার? বেকার কার কার বাড়িতে? তাদের চাকরি দরকার অনেক, 1 2 3 অনেকগুলো আছে। শোনেন মা বোনেরা, গতবার রাস্তা হয়েছে, বিদ্যুৎ হয়েছে, যেগুলো বাকি আছে এগুলো সেরে দেবো, যেগুলো বাদ আছে এবার আল্লাহ দিলে আল্লাহর রহমতে সেরে দেবো। কিন্তু এই যে হাত তুললেন, একটা ছেলে মেয়েকে আমি বেকার রাখবো না। প্রত্যেকের চাকরি, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করব। মা বোনেরা, আর একটা সুসংবাদ দিই আপনাদেরকে, এই যে কার্ড দেখতেছেন না, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। আপনাদের ন্যাশনাল আইডি কার্ড আছে না? এই ন্যাশনাল আইডি কার্ডের আদলে এই কার্ড হবে। আপনাদেরকে বলে দিই যে ওই যে আমি বললাম, আমাদের নবী মেয়েদেরকে সম্মানিত করেছিলেন। এই বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি সম্মানিত করেছিল মেয়েদেরকে। খালেদা জিয়া মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দিয়েছিল না? বলেন তো, শিক্ষার জন্য। এই যে একটা মেয়ে স্কুলে গেলে 20 কেজি চাউল পেত, 2টা মেয়ে একই পরিবারের গেলে 25 কেজি চাউল পেত, কি পাবে না? আছে কেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে আরেকটা বাড়িতে যায়, ওই বাড়ির শাশুড়ি বলেন, জামাই বলেন, ননদ বলেন, কি অত্যাচারটা করে। এই জন্য উনি মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, আত্মনির্ভরশীল করার জন্য চেষ্টা করেছেন খালেদা জিয়া। আর তার ছেলে এবার সিদ্ধান্ত নিয়েছে কি জানেন? প্রতিটা পরিবারের যিনি মা, আমার বউ পাবে, ওই নাজমা পাবে, তারপর আপনারা যারা এই যে লিপি পাবে, এরকম বয়স্ক যারা আপনারা আছেন এই যে বয়সের, সবাই আপনারা পাবেন এই কার্ড। ছেলেরা পাবে না, কিন্তু মেয়েরা পাবে এই কার্ড। পাবে মেয়েরা, প্রতি মেয়ে প্রতি মাসে 2500 টাকা পাবে। তাহলে একটা মেয়ে স্বামী দেখে না, একটা মেয়েকে তার ছেলে বিয়ে করে বইয়ের অত্যাচারে ছেলে মাকে সাহায্য করতে পারে না বইয়ের কারণে। একটা মা এই টাকা পেলে কি স্বাবলম্বী হবে না? স্বাবলম্বী হবে কিনা বলেন? প্রিয় ভাই বোনেরা, এটা বিএনপি ক্ষমতা গেলে প্রতিটা মা পরিবারেরা পাবে। আর এই যে দেখতেছে না কৃষি কার্ড, এই কৃষি কার্ড, এই যে ভাইরা এখানে আছেন,
ঠিক আছে, দেখতেছেন না? এই কার্ড হচ্ছে আপনাদের জন্য। আপনারা কি পাবেন? এই কার্ড ন্যাশনাল আইডি কার্ড আছে না আপনাদের, এরকম কার্ড আপনারা পাবেন। সার, কীটনাশক ওষুধ, বীজ এবং টাকা পাবেন আপনারা, লোন, যেটাকে সুদ দেওয়া লাগবে না, সুদ দিতে হবে না, সুদবিহীন লোন। তাহলে কি হলো যে মায়েরা পাচ্ছে টাকা, আপনারা